প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। গ্রামীণ ফোন আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মীর মাসুদ জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। ধন্যবাদ। সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপরে আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, তুরস্কে 3 মাসের জরুরি অবস্থা জারি, গণতন্ত্রের শত্রুদের নির্মূলে এই ব্যবস্থা এরদোয়ান। আপনি একা নন, ভারত আপনার সঙ্গে রয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী। তারেকের 7 বছর জেল, 20 কোটি টাকা জরিমানা, অর্থ পাচার মামলায় হাইকোর্টের রায়, মামুনের সাজা বহাল। বাংলাদেশ প্রতিদিন, তারেকের 7 বছর জেল, অর্থ পাচার মামলায় আপিলে 20 কোটি টাকা জরিমানা, মামুনের রায় বহাল। জঙ্গি দমনে বাংলাদেশের পাশে ভারত। দৈনিক জনকণ্ঠ, 2 দেশের সম্পর্ক ভালো থাকবে, হাসিনা। এখন থেকে জুমার জামাতে সব মসজিদে একই খুতবা। মানব জমিন, তেরেসার বই কূটনীতি, মতিউর রহমান চৌধুরী। আমাদের সময়, তারেকের 7 বছর কারাদণ্ড, 20 কোটি টাকা জরিমানা, ভিডিও কনফারেন্সে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী, আপনি একা নন। সকালের খবর, কি করবে বিএনপি? জয় জয় দিন, আওয়ামী লীগ গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকছে বিএনপি। বিচারকে প্রভাবিত করে খালাস পান তারেক, আইনমন্ত্রী। ভোরের কাগজ, শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী, ছিলেন মমতাও, নিজেকে একা ভাববেন না, তারেকের 7 বছর জেল। দৈনিক দিনকাল, রায় নীল নকশার অংশ বিএনপি। বেনাপোল পেট্রাপোল চেকপোস্ট উদ্বোধন করলেন 2 প্রধানমন্ত্রী। আমাদের অর্থনীতি, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত পাশে আছে বাংলাদেশের। দৈনিক সংগ্রাম, উৎপাদকের পরিবর্তে আমরা এখন কমিশনের ব্যবসায়ী, বিদেশি পণ্যের আধিক্যে দাঁড়াতে পারছে না দেশি শিল্প, বন্ধ হয়েছে অনেক প্রতিষ্ঠান। হত্যাকাণ্ডের শিকার হতে যাচ্ছিলেন এরদোগান পরিবার, তুরস্কে জরুরি অবস্থা ঘোষণা। দৈনিক করতোয়া, তারেক রহমানের 7 বছর জেল। দ্য ইন্ডিপেন্ডেন্ট, হাইকোর্ট স্ক্র্যাপস তারেক একুইটাল। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, ব্যাংকস ক্যান ইনভেস্ট টাকা 45 বিলিয়ন মোর ইন স্টক মার্কেট। শিরোনামগুলো দেখলাম সংবাদপত্রের। আজ প্রধানত যদি প্রধান শিরোনামের কথা বলি, একটি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স। এর মাধ্যমে তারা বেনাপোল টেট্রাপোল সীমান্তে উদ্বোধন করেছেন। আর এছাড়া বিশেষ করে নরেন্দ্র মোদী সাম্প্রতিক ইস্যুতে বলেছেন যে ভারত বাংলাদেশের পাশে রয়েছে। আর এবারে তারেক রহমানের দুদকের করা অর্থ পাচার মামলায় 7 বছর জেল হয়েছে। তার ব্যবসায়ী বন্ধু গিয়াসউদ্দিন মামুনের সাজা যেটি ছিল সেটি বহাল রাখা হয়েছে। কিন্তু আমরা যখন এখন কথা বলছি তখন আমরা জানি যে মিরপুরে কমার্স কলেজের পাশে একটি খোলা ম্যানহোলে শিশু পড়ে গেছে এবং তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে। আমরা জানি যে গত কয়েকদিন আগেই মহাখালীতে আরেক শিশুর মৃত্যু হয়েছে এমন একটি খোলা আবর্জনার ডোবায় পড়ে। এটা দুঃখজনক ঘটনা। দেখেন যে ঢাকা শহরে অনেক ম্যানহোলের ঢাকনা নাই, অনেক ডোবা আছে, তারপরে আপনার বক্স কালভার্ট আছে যেগুলোর মুখগুলো খোলা থাকে এবং ছোট ছোট ছেলেমেয়েরা যখন খেলাধুলা করে অনেকেই অসাবধানতা বশত সেগুলো পড়ে যায়। পড়ে গেলেই কিন্তু আপনার বাচ্চারা, ঢাকার বাচ্চা যারা মূলত আসলে সাঁতারও জানে না, সাঁতার জানলেও সেখান থেকে কিন্তু উদ্ধার পাওয়া খুব কঠিন। কারণ আপনি এর আগে যে ঘটনাটি ঘটেছে সেখানে এমন মানে কদমাক্ত পানি ছিল যে সেখানে প্রায় 3 ফিট পর্যন্ত আপনার কাদা ছিল, মানে মাটিতে ঢুকে যাওয়ার মতো অবস্থা। এবং যে কারণে কিন্তু দমকল বাহিনীর সদস্যরা নানাভাবে চেষ্টা করেছে, চেষ্টার পরও কিন্তু বাচ্চাটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি, সে মারা যাচ্ছে। এর আগে সাধারণপুর একটি ঘটনা ঘটেছিল, আপনি জানেন যে প্রায় 24 ঘন্টা সেখানে একটি উদ্ধার অভিযান পরিচালিত হয়েছিল। সেই শিশুটিকে কিন্তু আমরা জীবিত উদ্ধার করতে পারিনি। অর্থাৎ যে কটি শিশু ম্যানহোলে পড়েছে অথবা ডোবায় পড়েছে অথবা বক্স কালভার্টে পড়েছে তারা কিন্তু সবাই জীবন থেকে হারিয়ে যাচ্ছে, সবারই মৃত্যু হয়েছে। এটি একটি দিক হলো যে আসলে যাদের এগুলো দেখভাল করার কথা তারা ঠিক সেভাবে দেখভাল করছে না, অর্থাৎ ম্যানহোলের ঢাকনা থাকছে না কিংবা বক্স কালভার্ট গুলো ঢাকনা থাকছে না, ডোবাগুলো আশেপাশে যখন খেলাধুলা করছে তখন
সেখানে কোনো নজরদারি নেই। এটি যেমন একদিকে সত্য কথা, আরেকদিকে সত্য এটি যে আসলে অভিভাবকটাও অনেকটা উদাসীন। কারণ ছেলে মেয়ে কোথায় খেলছে, সেখানে ডোবা আছে কি নাই, কিংবা পাড়া মহল্লা যারা জনপ্রতিনিধি আছেন, ওয়ার্ড কমিশনার আছেন, অথবা সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, তারাও কিন্তু সতর্ক হচ্ছেন না। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এবং টেলিভিশন কিংবা গণমাধ্যমের পত্রপত্রিকা বলেন দারুণভাবে আমরা প্রচার করছি এবং এই আলোচনাগুলোই করছি, প্রায় প্রতিবারই এই আলোচনাগুলো করছি। আর দোষীদের যে খুব একটা শাস্তি হচ্ছে সেগুলো কিন্তু বলা যাবে না। আইনের আওতায় যে একবার নেওয়া হয়েছে, বিশেষ করে সাজারপুরের ঘটনাটি আমরা জানি যে অনেক দূর গড়িয়েছিল আইনের আশ্রয়, সেখানে একটি নির্দেশনাও কিন্তু আদালত থেকে এসেছিল, সেটি কতটা কার্যকর হয়েছে আমরা জানি না। কাজেই এসব ক্ষেত্রে যারা দায়িত্বহীনতার পরিচয় দেন তাদের কিন্তু কোনো জবাবদিহিতার জায়গা তৈরি হয়নি, সুনির্দিষ্টকরণও আমার মনে হয় করা হয়নি, যে কারণে একের পর এক ঘটেই যাচ্ছে। কিন্তু বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক। আমরা এক একটা জীবন যখন হারাই তখন কিন্তু সেই কান্নাটা, সেই পরিবারের যে কান্নাটা, সেটা অন্য কারো পক্ষে উপলব্ধি করাটা কিন্তু কঠিন। কিন্তু আমরা যেভাবে বলছি, এভাবে বর্ণনা দিয়েও কিন্তু সেই পরিবারের যে শোকের যে আরতি, তার কিন্তু পাশে দাঁড়ানো যায় না। হয়তো আমরা আলোচনা করি এই পর্যন্তই শেষ আর কি। তবে আমরা মনে করবো যে আসলে যাদের দায়িত্ব রয়েছে ঢাকনাগুলো দিয়ে দেওয়ার ম্যানহোলের, যেখানে ঢাকনা থাকবে না সেখানে ঢাকনা দেওয়া, যেখানে গর্ত রয়েছে সেখানে গর্তগুলো বন্ধ করে দেওয়া, কিংবা বক্স কালভার্টগুলোর মুখ যেখানে খোলা সেখানে সেটি বন্ধ করে রাখা, এটি আমার মনে হয় খুবই জরুরি এবং অনতিবিলম্বে এটি দেখা দরকার। আর পরিবারের পক্ষ থেকেও সচেতনতাটা দরকার যে ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কোথায় খেলছে, সেখানে খেলাটা কতটা নিরাপদ, সেটি আমার মনে দেখার যথেষ্ট, আমাদের সেই ব্যাপারে আমাদের দায়িত্বশীল হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। এছাড়া কর্তৃপক্ষের যেদিকে আপনি যেমন বলছিলেন যে প্রতিটি ঘটনার পরেই আলোচনা করি, হয়তো তদন্ত হয় একটা, তারপরে আমরা কি দেখি ওগুলোর অগ্রগতি কি সবই হারিয়ে যায়। কিন্তু আমরা তো যখনই তদন্ত কমিটি হয় তখনই আমরা বুঝি যে না, এটি তার কোনো সুরা হলো, এটা হারিয়ে যাচ্ছে, হয়তো ডিফিউজে চলে যাচ্ছে। মানে এই জাতীয় ঘটনাগুলো আসলে সুনির্দিষ্ট ভাবে আমরা দায়ীও করতে পারি না। দায়ী আইনের ফাঁকফোকর দিয়ে যারা আসলে দায়ী, যাদের দায় রয়েছে, তারা কিন্তু পার পেয়ে যায়। কাজেই খুব বেশি বিচার বাংলাদেশে হয়েছে বলে মনে হয় না। ঢাকার অন্তত গত 4টি ঘটনায় সেরকম দৃষ্টান্ত আমরা কিন্তু পাইনি। এবার আমরা সেই সংবাদপত্রে আজকের শিরোনামে জঙ্গিবাদ মোকাবেলায় প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকবে ভারত, এবং নরেন্দ্র মোদীকে উদ্ধৃত করে যেভাবে বলা হয়েছে সংবাদপত্রগুলোতে যে আপনি একা নন, এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী বলেছেন। এটি যথার্থভাবে বলেছেন। আপনি দেখেন এই ইতিহাসটা তো নতুন না, কারণ ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব অনেক গভীর, চিরগভীর, দীর্ঘদিনের। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান সেটি অনস্বীকার্য এবং ঐতিহাসিক ভূমিকা পালন করেছে ভারতে। আমাদের প্রায় 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, নানা রকম খাদ্য দিয়েছে, বাসস্থান দিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে। মুক্তিযুদ্ধে তারা আমাদের পাশে ছিল এবং সর্বশেষ আপনার মুক্তিযুদ্ধের চূড়ান্ত লড়াইয়ে কিন্তু ভারতের সৈন্যরা আমাদের সঙ্গে একসঙ্গে আমাদের সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে এবং জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। কাজে এই বন্ধুত্ব অনেক দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ভারত আমাদের। নানা সময় হয়তো আমাদের সঙ্গে নানা বিষয়, যেহেতু এত বড় একটি দেশ, আমাদের সঙ্গে বিপাকে কিছু কিছু বিষয়ে আমাদের নানা রকম সমস্যা ছিল, সেগুলো অনেকটাই কিন্তু ইতিমধ্যে ধীরে ধীরে অনেকটাই দূর হয়েছে এবং অনেক সমস্যার সংকট কিন্তু সমাধান হয়েছে। হয়তো এখন আমরা তিস্তার পানির আপনার হিস্সাটা হয়তো পাইনি, সেটিও আলোচনা সাপেক্ষ। কিন্তু আপনি দেখেন যে ভারতের সেই অর্থনৈতিকভাবে, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকভাবে আমাদের একটি গভীর যোগসূত্র কিন্তু রয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে আমাদের অনেকগুলো অমীমাংসিত বিষয় কিন্তু সমাধান হয়েছে। আপনার সীমান্ত চুক্তি হচ্ছে, সমুদ্র সীমার যেটি আমাদের দীর্ঘদিন অনিষ্পন্ন ছিল সেটি হচ্ছে, ছিটমহলগুলো আমাদের হস্তান্তর হয়েছে, আমাদের কানেক্টিভিটিটা অনেক বেড়েছে, ব্যবসা বাণিজ্য বেড়েছে। সবচেয়ে বড় কথা যে দুই দেশের মধ্যে জনগণের মধ্যে বন্ধুত্ব এবং সরকারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আমরা মনে করি যে অনেক বেড়েছে। কানেক্টিভিটির মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য বেড়েছে, অর্থনৈতিকভাবে আমরা অনেকটা লাভবান হচ্ছি। এখন এরকম একটি পরিস্থিতিতে কিন্তু যেটি একটি বৈশ্বিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে সারা বিশ্বে, সেটি হলো যে আপনি দেখেন যে সন্ত্রাস এবং জঙ্গিবাদ, সেটি কিন্তু যখন বাংলাদেশকে আঘাত করে তখন কিন্তু ভারত নিরাপদ থাকে না, কিংবা ভারতে যখন আঘাত করে তখন বাংলাদেশের নিরাপদ থাকে না। কাজে এই সংকট এবং মানে জঙ্গিবাদ মোকাবেলায়
এবং সন্ত্রাস মোকাবেলায় সকল দেশের একসঙ্গে কাজ করার কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে। সেই কথাটাই কিন্তু ভারতের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব জোরের সঙ্গে বলেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশে যে সন্ত্রাসী বিরুদ্ধে লড়াই শুরু হচ্ছে, এই লড়াইয়ে বাংলাদেশ একা নন, কিংবা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একা নন, ভারতের সঙ্গে রয়েছে, ভারতের জনগণের সঙ্গে রয়েছে। এটি আমার মনে হয় অনেক বড় একটা আশার এবং জায়গা তৈরি করে, আমাদের অনেক বড় একটা শক্তি দেয় জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে। এবং এটা ঠিক যে এই লড়াইয়ে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, এটা কোনো এককভাবে দূর করাটা খুব কঠিন। এবং সারা বিশ্বে কিন্তু এখন এই আহ্বান, এই স্লোগান উচ্চারিত হচ্ছে যে সন্ত্রাস এবং জঙ্গিবাদ রোখার জন্য বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে। কাজে এখানে আমি মনে করি সেই সত্যটাই গতকাল আবার নতুন ভাবে প্রকাশিত হচ্ছে, উচ্চারিত হচ্ছে এবং বাংলাদেশে থাকার অঙ্গীকারের মধ্যে ভারত তার বন্ধুসুলভ আচরণের উদাহরণটাই আবার নতুন ভাবে আমাদের সামনে পরীক্ষাটাই উত্তীর্ণ হচ্ছে ভারত। আরেকটি বড় শিরোনাম যেটি ছিল আমরা আগে বলছিলাম যে উচ্চ আদালতের রায়ে বিশেষ করে তারেক রহমান তার 7 বছরের কারাদণ্ডে রয়েছেন, 20 কোটি টাকা জরিমানা করা হয়েছে দুদকের করা একটি অর্থ পাচার মামলায়। এই মামলাটি অনেক আগের মামলা। আপনি জানেন যে একটি মামলায় মানে আপনার কাজ পাইয়ে দেওয়ার নামে তারেক রহমান সাহেবের এক বন্ধু মামুন, গিয়াসউদ্দিন আল মামুন, তিনি বেশ কিছু টাকা, প্রায় 20 কোটি টাকার উপরে সিঙ্গাপুর একটি ব্যাংকে রেখেছিলেন। সেই ব্যাংকের ক্রেডিট কার্ডটি সম্ভবত তারেক রহমান সাহেব ব্যবহার করছেন কিছু সময়ের জন্য, সেখান থেকে টাকা উত্তোলন করছেন। এখন এটি একটা মামলা হয়েছিল। সেই মামলা নিম্ন আদালতে তারেক রহমান সাহেবকে খালাস দেওয়া হয়েছিল, গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছর জেল এবং 40 কোটি টাকা জরিমানা করা হয়েছিল। সেই রায়টির বিরুদ্ধে দুদক আপিল করেছিল। সেই আপিলটি শুনানি এবং যুক্তিতর্ক উপস্থাপনের পর গতকাল রায় হয়েছে এবং সেই রায় তারেক রহমানকে 7 বছর তার বেকসুর খালাসের সেই যে রায়টি সেটি বাতিল করা হচ্ছে, তাকে দণ্ডিত করা হচ্ছে, অপরাধ হিসেবে সাব্যস্ত করা হচ্ছে এবং 7 বছরের জেল, 20 কোটি টাকা জরিমানা বলা হচ্ছে হাইকোর্টের পক্ষ থেকে। অন্যদিকে গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের জেলটি বহাল রাখা হয়েছে, কিন্তু তার 40 কোটি টাকা যেটি নিম্ন আদালতে জরিমানা করা হয়েছিল সেটি কমিয়ে 20 কোটি টাকা করা হয়েছে। এই হলো মোটামুটি রায়। এখন এই রায়কে নিয়ে আপনি কিন্তু বিএনপির পক্ষ থেকে একরকম কথা বলা হচ্ছে, অন্যদিকে সরকারের পক্ষ থেকেও বেশ কিছু কথাবার্তা এবং উভয় পক্ষের আইনজীবীর পক্ষ থেকেও আমরা কিছু কথাবার্তা শুনেছি। আমরা জানি যে রাজনৈতিক ভাবে বিএনপি এই মুহূর্তে নানা রকম চাপের মধ্যে রয়েছে, সেটা সত্যি কথা। সেই চাপের এই চাপের মধ্যে থাকাকালীন অবস্থায় এরকম একটি রায়, বিশেষ করে তারেক রহমানকে আমাদের শুরু হতো তারেক রহমান হিসেবে তো চিন্তা করলে হবে না, কারণ তারেক রহমান এখন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং তিনি বলা যায় যে অন্যতম একজন নেতা। তার 7 বছরের জেলের মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশের যে সাংবিধানিক বিধিবিধান রয়েছে সেখানে কিন্তু নির্বাচনে তিনি অযোগ্য হওয়ার কথা। আরেকটি কথা হলো যে তারেক রহমান সাহেবকে আদালতে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে এবং তিনি আত্মসমর্পণ করলে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে কারাগারে যেতে হবে এবং তারপরে হয়তো তিনি আপিল করার সুযোগ পাবেন। আত্মসমর্পণ করার আগে আপিল করার সুযোগ আইনজীবীরা যেটি বলেছেন সেটি হয়তো সেই সুযোগ থাকবে না। কাজে আত্মসমর্পণ অনিবার্য এবং আত্মসমর্পণ করতে বলা হয়েছে। কিন্তু আমরা জানি যে তারেক রহমান 2008 সাল থেকে এ পর্যন্ত যুক্তরাজ্যে রয়েছেন, তিনি সেখানে অবস্থান করছেন। কাজেই তার দেশে ফিরে আসা এটি আসলে কতটা সম্ভব, কারণ আমরা জানি যে রাষ্ট্রদ্রোহ মামলা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলা, মানহানি মামলা, আরো বেশ কিছু মামলা, অন্তত ডজনের উপর মামলা কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে রয়েছে। এটি প্রথম তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলা, যে মামলায় তার রায় হলো এবং তিনি দণ্ডিত হলেন এবং দণ্ডটি 7 বছর। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিংবা আইন অনুযায়ী 3 বছরের অধিক সময় হলে তিনি নির্বাচনে তিনি অযোগ্য ঘোষিত হন। এটি একটি। আরেকটি হলো যে তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো, তিনিও কিন্তু একটি মামলায়, মানি লন্ডারিং মামলায় তিনি দণ্ডিত হয়েছিলেন। সেই অবস্থায় তিনি সম্ভবত মালয়েশিয়া ছিলেন, সেখানে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তো এখন যেটি হলো যে জিয়া রহমান সাহেবের পরিবারে অন্তত তারেক রহমান কিংবা আরাফাত রহমান কোকো দুজনই এখন বলা যায় যে একজন মৃত্যু ইন্তেকাল করেছেন। কাজেই তার বিষয়টি বাদ দিলেও তারেক রহমান দণ্ডিত হলেন এবং জিয়ার বিরুদ্ধে কিন্তু অনেকগুলো মামলা রয়েছে। এছাড়া বিএনপির নীতি নির্ধারক অথবা প্রথম সারির নেতৃবৃন্দ যারা রয়েছেন
তাদের অধিকাংশের বিরুদ্ধে কিন্তু মামলা মোকদ্দমা রয়েছে। কাজেই এই মুহূর্তে মামলা অন্যান্য নানা বিষয় বিএনপি একটা অনেক বড় চাপের মধ্যে রয়েছে। কাজেই তারেক রহমানের এই দ্বন্দ্বটা বিএনপি কিভাবে মোকাবেলা করে, কিভাবে সামাল দেয়, সেটি কিন্তু দেখার বিষয় রয়েছে। হয়তো আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে যে তারা কিভাবে বিষয়টি মোকাবেলা করেন এবং দলকে কিভাবে এগিয়ে নিয়ে যান। তো ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য। প্রিয় দর্শক,